हेलो स्टूडेंट्स, चले एसेছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু 2025 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসদের জন্য। তোমরা যারা আমার কাছ থেকে গদ্যের ওয়ান শট ভিডিও পেয়েছো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সংকলিতা পদ্যের একটা ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা ভীষণ উপকৃত হবে এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখলে তোমরা সমস্ত পদ্যগুলোর একটা মূল কনসেপ্ট আজকের এই ভিডিও থেকে সংগ্রহ করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। আমাদের আজকের প্রথম কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি, যে কবিতাটা 2025 ছাত্রছাত্রীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি কবিতা। মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে যেটুকু তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তিনি এই যে কবিতাটা লিখেছেন বঙ্গভূমির প্রতি, সেটা একটা গীতি কবিতা। এছাড়াও তার আরেকটা গীতি কবিতা আছে যার নাম আত্মবিদা। আর কবিতার ঠিক তলায় দেখো লেখা আছে বাইরনের মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এটাও তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা তুলে দিয়ে প্রশ্ন হতে পারে যে কোন কবির লেখা লাইন তোলা আছে। এছাড়া তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন, আর তার লেখা বিখ্যাত যে মহাকাব্য সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এছাড়া তিনি প্রথম যে নাটক রচনা করেছিলেন তার নাম শর্মিষ্ঠান। বাংলা নাটকের জগতে প্রথম পদার্পণ করেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার সার্থক শর্মিষ্ঠা নাটক নিয়ে। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের বঙ্গভূমির প্রতি কবিতায়। বঙ্গভূমির প্রতি কবিতাটা মূলত মাইকেল মধুসূদন দত্ত যখন বিলেত যাত্রা করছিলেন, বিলেত যাত্রাটা দুটো উদ্দেশ্য ছিল। এক হচ্ছে মিল্টন বায়রনের মতো বড় কবি হবেন, প্রচুর নাম করবেন, সেই উদ্দেশ্য নিয়ে ইংরেজ কবির মতো করে কবিতা লেখার জন্য সেই উদ্দেশ্য নিয়ে তিনি বিলেত যাত্রা করছেন। আর অন্যদিকে তিনি যাচ্ছেন ব্যারিস্টারি পড়তে এবং সেখান থেকে ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করবেন। কিন্তু যাওয়ার আগে তার প্রচন্ড ভয় হয় যে মাতৃভূমিকে তিনি ছেড়ে যাচ্ছেন, সেই মাতৃভূমির মানুষ তাকে ভুলে যাবে না তো, মাতৃভূমি তাকে মনে রাখবে তো, এই যে একটা সংশয়, এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এবং ঠিক সেই কারণে তার প্রিয় প্রতিম বন্ধু রাজনারায়ণ বসুকে তিনি একটি চিঠিতে এই কবিতাটা প্রথম লিখেছিলেন। কাজে প্রথম কোথায় বেরিয়েছিল কবিতাটা বলতে গেলে কিন্তু এই চিঠির কথাই তোমাদের বলতে হবে। আর এই কবিতার মধ্যে মধুসূদন দত্ত তার আকুতি, মনের আকুতি প্রকাশ করেছেন, মনের দুঃখ, মনের যন্ত্রণা প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। কার প্রতি? না, আমাদের বঙ্গভূমি, বঙ্গমাতা, মধুসূদন দত্তের জন্মভূমির প্রতি। কবিতায় তিনি নিজেকে দাস বলে উল্লেখ করেছেন, অর্থাৎ নিজের মনের একটা বিনয় তিনি প্রকাশ করেছেন। এবং কবিতার মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে কিন্তু বেশ কিছু দার্শনিক তত্ত্ব আমরা পেয়েছি। যেমন কবি বলেছেন যে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে একেবারে অমর হয়ে যাবে এমন কোনো কথা নেই। জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। অর্থাৎ মানুষকে জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু তার আক্ষেপ, যদি তাকে বিদেশে গিয়ে কোনো ভুলবশত বা কোনো ভুল করার পর ওখানেই ওই মাটিতে মৃত্যুবরণ করতে হয়, তিনি যদি আর তার বঙ্গভূমিতে কোনোদিন ফিরে আসতে না পারেন, তবুও যেন মাতৃভূমি তাকে না ভুলে যায়, তাকে যেন মনে রাখে, তার ভুলকে, তার সমস্ত ত্রুটিকে যেন ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে মায়ের কাছে বলেছেন যে তিনি এমন কিছু কাজ করে যাননি যাতে করে মা তাকে মনে রাখবেন। এবং তিনি এই সত্যটাও জানেন যে এই পৃথিবীতে যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। একথা মধুসূদন দত্তের লেখা নয়, কিন্তু তিনি এই সত্যটাকে জানেন এবং সেই কারণেই তিনি মনে করেন যে কর্ম দিয়ে নিজের জীবনকে তুলে রাখতে হবে, সারা জীবনের জন্য মানুষ তাকে মনে রাখবে, শুধু মানুষের কর্মের জন্য, সৎ কর্মের জন্য, বিশেষ কোনো কাজের জন্য। কিন্তু মধুসূদন দত্ত জানেন তিনি নিঃস্ব, তিনি তার মধ্যে কিছু নেই, এমন কিছু নেই যে তিনি সেই কাজটা তিনি রেখে যাবেন বঙ্গভূমি, বঙ্গবাসীর প্রতি। তাই তিনি বঙ্গমাতার কাছে প্রার্থনা করেছেন যদি তিনি এমন কোনো কর্ম নাও করে যেতে পারেন, তবুও যেন বঙ্গমাতা তার যে সামান্য গুণ আছে সেই গুণটুকু যেন মনে রাখে এবং তার সমস্ত দোষকে যেন মার্জনা করে দেয়। এই সমস্ত কথা বলে তিনি শেষ পর্যন্ত মায়ের কাছে প্রার্থনা করেছেন যে মানস সরোবরে যে সারা বছর পদ্ম ফুটে থাকে, সেই পদ্মের মতো সারা জীবন বঙ্গভূমিতে তার নাম যেন স্বর্ণাক্ষরে জলে তিনি যেন ফুটে থাকতে পারেন এই বঙ্গমাতার মনের মন্দিরে এবং সমস্ত মানুষের মনের মন্দিরে। বঙ্গমাতাকে তিনি কখনো কোকোনদের সাথে তুলনা করেছেন, কখনো তামরাশির সাথে তুলনা করেছেন এবং নিজেকে মধু কবি হিসাবে ওই পদ্ম ফুলের যে মধু তার সাথে তুলনা করে বলেছেন যে পদ্ম ফুল যেমন মধুহীন হয়ে গেলে শুকিয়ে যায়, শেষ হয়ে যায়, তেমনই যেন বঙ্গমাতা পদ্ম ফুল হয়ে মধু কবিকে তার মনের অন্তরে চিরকাল রেখে দিতে পারেন। এই হচ্ছে এই কবিতার মূল বৈশিষ্ট্য বা মূল কথা।
এরপরে আমরা যে কবিতার মধ্যে চলে যাব সেটা হচ্ছে সভ্যতার প্রতি। কবিতাটা 2024-এ এসে গেছে, কাজেই কবিতাটা তোমাদের জন্য একেবারে ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি কোনো রকমভাবে রিপিট হয় তাই অবশ্যই একবার শুনে যাবে সভ্যতার প্রতি কবিতার মূল বিষয়বস্তু কি ছিল। সভ্যতার প্রতি কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চৈতালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতার মধ্যে কবি আধুনিক নগর সভ্যতার প্রতি একটা ঘৃণা প্রদর্শন করেছেন এবং তিনি মনে করেন যে আধুনিক যে নগর সভ্যতা গড়ে উঠেছে সেই নগর সভ্যতা মূলত সর্বগ্রাসী। তিনি উল্লেখ করেছেন হে নিষ্ঠুর সর্বগ্রাসী, হে নিষ্ঠুর সর্বগ্রাসী বলে তিনি কিন্তু আধুনিক ইটকাট পাথরের নগর সভ্যতার কথা বলেছেন। আর কবি যখন কবিতাটা লিখছেন তখন আমাদের ভারতবর্ষ পরাধীন ইংরেজ কবলে শাসিত হচ্ছে, তাই কবি সেই ইংরেজের রাজভোগ গ্রহণ করতে চান না, সেই ইংরেজের তাবেদারি করে তিনি বাঁচতে চান না, সে কথা তিনি এখানে উল্লেখ করেছেন। কবিতার প্রথম ছত্রে কবি বলছেন দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লোষ্ট কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা। অর্থাৎ এই নতুন সভ্যতার যে লোহা কাঠ ইট প্রস্তর এই সমস্ত কিছু নব সভ্যতা নিয়ে নিক, আবার ফিরিয়ে নিক, ঈশ্বর ফিরিয়ে নিক এবং ফিরিয়ে দিক ঈশ্বর তার কাছে সেই পুরনো অরণ্য, সেই একেবারে প্রাচীন অরণ্য, ঋগ সাম যজুর্বেদের যে সময়কার অরণ্য সেই সময়কার অরণ্য যেন ফিরিয়ে দেন। কারণ কি সেই অরণ্যের দিনগুলো কবির কাছে অত্যন্ত সুন্দর ছিল, মনোরম ছিল। কবি বলেছেন সেই দিনগুলো ছিল গ্লানিহীন, সেই দিনগুলোর নিবার ধানের মুষ্টি অর্থাৎ যে নতুন উড়ি ধান, একটা বিশেষ প্রকারের ধান, সেই ধানের চাল খেত মুনিরা এবং সন্ধ্যা স্নান করে সকালবেলাও তারা একেবারে শুদ্ধ বসনে সেই একেবারে তরুর ছায়া তলে মানে গাছের ছায়ার তলে বসে ঈশ্বরের সাধনা করতেন। তখন এত কিছু মানে কষ্ট দুঃখ কিছুই ছিল না মানুষের জীবনে, এবং মানুষের জীবনে মানে ভোগ ব্যাপারটা, লোভ ব্যাপারটা এসব কিছু ছিল না। মানুষ একে অপরের প্রতি কোনো হিংসা প্রদর্শন করতো না। সেই সময় মুনি ঋষিদের মধ্যে যে কথাবার্তা হতো সেটা সবসময় ধর্মীয় এবং তত্ত্বকথাপূর্ণ ছিল। এই জীবনটাই কবির কাছে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। সেই সময় শুধু এক মুঠি উড়ি ধান এবং বলকল বসন অর্থাৎ গাছের ছালের যে বসন সেটুকুই তাদের সম্বল ছিল, কিন্তু তাতেও তারা সুখী ছিল, আনন্দে ছিল মানুষগুলো, মানে ওই মুনি ঋষিরা। কিন্তু পরবর্তীকালে যে নগর সভ্যতা এলো সেখানে মানুষ পেল প্রচুর, রাজভোগ পেল, খেতে পেল অসংখ্য, অনেক কিছু পেল। ইংরেজ তাদের প্রচুর কিছু দিয়েছে, নগর সভ্যতাকে উন্নত করে দিয়েছে, কিন্তু কবি চান না সেই সভ্যতা। কারণ কবির মনে হয়েছে সেই সভ্যতা কুপমণ্ডুকের জীবন, সেই সভ্যতায় সেই প্রকৃতি, সেই প্রান্তর সেগুলো কিচ্ছু নেই। এখন যেন হিংসা লোভ মানুষকে গ্রাস করেছে। এবং কবি বলেছেন যে এই সমস্ত কিছু পরাধীনতার গ্লানি, তার মধ্যে তিনি এই সমস্ত রাজভোগ গ্রহণ করতে চান না। কবি চান স্বাধীনতা, কবি চান পক্ষের বিস্তার অর্থাৎ কুপমণ্ডুকতা ভেদ করে যেন একেবারে বহির পৃথিবীকে দেখতে পান তিনি। বহির পৃথিবীর জ্ঞান অর্জন করলে তবেই তো মানুষ সম্পূর্ণ হবে, তবেই মানুষ নবসভ্যতা যাকে বলে সত্যিকারের যে সভ্যতা তার সেটাকে নিয়ে আসতে পারবে। শুধুমাত্র আপন দেশের মধ্যে গণ্ডিবদ্ধ থেকে খাঁচার পাখির মতো জীবনযাপন করে কখনোই মানুষ সুখী হতে পারে না। এটাই যেন এই যে সভ্যতার প্রতি কবিতা, সেই কবিতার মূল বিষয়বস্তু। এরপরে আমরা চলে যাব কুলি মজুর কবিতায়। কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটাও কিন্তু 2024-এ তোমাদের জন্য এসে গেছে, কাজেই 2025-এ কবিতাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবু বলে রাখছি কবিতাটা তোমরা অবশ্যই দেখে যাবে, যদি তোমাদের রিপিট হয় সেক্ষেত্রে কাজে লাগার জন্য। কবিতাটার মূল গ্রন্থ সর্বহারা কাব্যগ্রন্থ থেকে কাজী নজরুল ইসলামের নেওয়া হয়েছে, কিন্তু কুলি মজুর কবিতাটা কোনো স্বতন্ত্র কবিতা নয়। সাম্যবাদী নামক একটি কবিতা আছে কবির সর্বহারা কাব্যগ্রন্থে, সেই কবিতা থেকে সামান্য একটা পার্ট কুলি মজুর হিসাবে তোমরা পাঠ্য হিসাবে পাচ্ছ। এই কুলি মজুর কবিতায় কবি বেশ কিছু অংশ আলাদা আলাদা করে কিন্তু ব্যাখ্যা করেছেন। প্রথম অংশে কবি বলেছেন তিনি রেলের একটা কামরায় তিনি দেখেছেন যে কিভাবে কুলি বলে উচ্চপদস্থ মানুষ বা ব্রিটিশ সরকার অথবা ধনী সম্প্রদায়ের মানুষগুলো একটা মানুষকে ঠেলে নিচে ফেলে দিল কামরা থেকে। এই দৃশ্য কবিকে মর্মাহত করেছে, ব্যথাতুর করেছে, কবি অত্যন্ত কষ্ট পেয়েছেন। কবি সেই কারণে একটা প্রশ্ন তুলে ধরেছেন সমগ্র ভারতবাসীর কাছে, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? তাহলে যারা দুর্বল, যারা শ্রমজীবী মানুষ, যাদের কিছু নেই, যারা সহায় সম্বলহীন, তারা কি সারা জীবন এইভাবে উপেক্ষিত হবে, এইভাবে মার খাবে? এরপরে কবি বলেছেন যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। অর্থাৎ এখানে কবি একটা পৌরাণিক সত্যকে তুলে ধরেছেন। আমরা জানি পুরাণে আছে যে দধিচি মুনির হাড় দিয়ে, মানে তার
হাড় দিয়ে যে অস্ত্র তৈরি হয়েছিল, সেই অস্ত্রে বৃত্রাসুর যে অসুর, তাকে দমন করা হয়েছিল। কারণ একসময় স্বর্গে প্রচণ্ডভাবে অসুরের দাপাদাপি, অসুরের অত্যাচার বেড়ে উঠেছিল, যার ফলে স্বর্গের যে দেবতারা তারা শান্তিতে বসবাস করতে পারছিলেন না, কোনো রকমভাবে জীবন কাটাতে পারছিলেন না। সেই সময় সবাই গিয়ে ব্রহ্মার কাছে মিনতি করে এবং বিষ্ণু এসে তখন দধিচি মুনিকে প্রার্থনা করে যে তিনি যেন আত্মাহুতি দেন ওই আগুনের মধ্যে, এবং তিনি আত্মাহুতি দেওয়ার পরে তার যে হাড়, সেই হাড় দিয়ে কিন্তু অস্ত্র তৈরি হয়েছিল, সেই অস্ত্রে প্রাণহানি হয়েছিল কার না, বৃত্রাসুরের। এই যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনী তিনি এখানে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? আসলে ওই দধিচি মুনির মতোই কিন্তু এই শ্রমজীবী মানুষগুলো, এই শ্রমজীবী মানুষের কঠিন পরিশ্রম, গলদঘর্ম দিয়েই কিন্তু নব সভ্যতা উঠে আসছে। মানুষ যে বিলাসিতার জীবনযাপন করছে, সেই জীবনযাপন কিন্তু তারা করতে পারতো না যদি না দধিচি মুনির মতো এই শ্রমজীবী মানুষগুলো কাল ঘাম ছুটিয়ে প্রতিনিয়ত পরিশ্রম করে যেত। এরপরে কবি একটা ব্যাখ্যা দিয়েছেন, একটা লিস্ট দিয়েছেন বলতে গেলে, যে শ্রমজীবী মানুষ কি কি করে গেছে। কবি বলছেন, রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে, বলতে সব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুলে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। এই পুরো অংশটার মধ্যে কিন্তু একটা বিশেষ অর্থ লুকিয়ে আছে, যে শ্রমজীবী যে মানুষগুলো, তাদের জন্যই আজকে শহরের যে বড় বড় বাঁধানো পথঘাট, যে বহুতলগুলো নির্মাণ হচ্ছে, সেগুলো, আকাশে যে এরোপ্লেন উঠছে, জলে যে জাহাজ চলছে, কিংবা আমাদের যে সড়ক পথে মোটর গাড়ি চলছে, রেলওয়েতে ট্রেন চলছে, সমস্ত কিন্তু শ্রমজীবী মানুষগুলোর কাল ঘাম ছুটিয়েই তারা তৈরি করেছে। বৈজ্ঞানিক যারা তারা উদ্ভব করেছে, তারা আবিষ্কার করেছে ঠিক কথা, কিন্তু বৈজ্ঞানিকরা পথে নেমে এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করেনি, বা তৈরি করার সক্ষমতাও তাদের নেই। এই সমস্ত কিছু তৈরি হতো না যদি ওই শ্রমজীবী মানুষগুলোর কাল ঘাম রক্ত না বেরোতো। এবং কবি বলেছেন যে এই সমস্ত পথে ঘাটে রাস্তায় সমস্ত জায়গায় যেন এই শ্রমজীবী মানুষের ঘাম, তাদের রক্ত লেখা আছে। তুমি হয়তো জানো না, তুমি বলে কবি কাদের চিহ্নিত করেছেন? সেই উচ্চতলার মানুষগুলোকে, যারা এই সুযোগগুলোকে, এই বিলাসিতার জীবনগুলোকে উপভোগ করে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলোকে কামরা থেকে ওইভাবে নিচের তলার মানুষগুলি ঠেলে ফেলে দেয়। কবি বলছেন যে এই মানুষরা, এই যে উচ্চতলের মানুষরা, তারা মনে করতেই পারে যে তারা পারিশ্রমিক দিচ্ছে, কিন্তু কবি বলেছেন যে বেতন দিয়েছ চুপ করো যত মিথ্যাবাদীর দল। অর্থাৎ তোমরা মিথ্যেবাদী, তোমরা কত পাই দিয়ে কুলিদের কত ক্রোড় পেলে, অর্থাৎ তোমরা যে পারিশ্রমিকটা দিচ্ছ সেটা অতি সামান্য, তার বদলে শ্রমজীবী মানুষ তোমাদের যে শ্রমটা দিচ্ছে সেটা কিন্তু অনেক বেশি। এটাই কবি যেন এখানে বলতে চাইলেন এই অংশের মধ্যে দিয়ে। তাহলে দুটো অংশ আমরা পেলাম, একটা হচ্ছে কবির যে নিজের খেদোক্তি এবং যে পৌরাণিক তথ্য, তারপরে শ্রমজীবী মানুষদের যে কাজকর্ম। এরপরে কবি বলেছেন আসিতেছে শুভ দিন, অর্থাৎ কবি আশাবাদী, কবি জানেন শ্রমজীবী মানুষরা এইভাবে পড়ে পড়ে মার খাবে না। এরপরে তিনি শ্রমজীবী মানুষগুলোর জয়গান গেয়েছেন, তাদেরই দেবতা বলে বলেছেন। কারণ কবি কি বলছেন? দিনে দিনে বহু বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ। কবি বলছেন ওই শ্রমজীবী মানুষগুলোর কাছে ওই উচ্চতলার মানুষগুলোর ঋণের বোঝা দিনকে দিন বাড়তে চলেছে। তারা হাতুড়ি শাবল গাইতি চালিয়ে যে পাহাড় ভেঙে পথ তৈরি করছে, কিংবা মাঠে যে ফসল ফলাচ্ছে, কিংবা শ্রমিক যখন তার শ্রম দিয়ে বিভিন্ন কলকারখানায় বহু কিছু উৎপাদন করছে, এই সমস্ত কিছু করতে গিয়ে তাদের যে হাতে পায়ে ধুলো লাগছে, গায়ে ধুলো লাগছে, এই সমস্ত কিছুর জন্য কবি মনে করেন সেই পায়ের ধুলো, তাদের পায়ের ধুলো যেন অঞ্জলি বলে কবির তুলে নেওয়া উচিত, মাথায় তুলে নেওয়া উচিত, প্রত্যেক মানুষের তাই উচিত। কাজে এইসব মানুষগুলোকেই দেবতা বলো। দেবতা কিন্তু মন্দিরে নেই, আছেন ওই শ্রমজীবী মানুষগুলোর মধ্যেই। এরপরে কবি বলেছেন কিভাবে নবজাগরণ আসবে, অর্থাৎ উত্থান আসবে। ওই যে আসিতেছে শুভ দিন, সেই শুভ দিনটা কিভাবে আসবে সেটা কবি বলেছেন। কবি বলছেন সারা জীবন তোমরা উচ্চতলার মানুষরা, তোমরা ব্রিটিশরা তিনতলার উপর শুয়ে থাকবে, আর শ্রমজীবী মানুষরা তোমাদের পায়ের তলায় বসে মার খাবে, এটা হতে পারে না। শুভ দিন আসবে, একদিন তারা ঐক্যবদ্ধ হবে। এরপরে তিনি শ্রমজীবী মানুষগুলোকে বলতে চেয়েছেন কিভাবে তারা ঐক্যবদ্ধ হবে, কিভাবে তারা ওইভাবে শুভ দিনকে নিয়ে আসতে পারে। কবি বলছেন শ্রমজীবী মানুষগুলোকে যে তোমরা সবাই এক হও, ঐক্যবদ্ধ হও। আমরা সবাই জানি কবি সুকান্ত থেকে শুরু করে বহু মানুষ, বহু কবি, বহু সাংবাদিক আমাদের বলে গেছেন যে কখনো এটা হতে পারে না যে একা কোনো বিশেষ জাগরণ ঘটানো যেতে পারে। কাজে সঙ্গবদ্ধ হতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরের দুঃখ বুঝতে হবে। আমাকে যদি কেউ অপমান করে, সেই অপমান সমগ্র ভারতবাসীর। এ কথা যেদিন তুমি মানবে, সেদিন তুমি
ঐক্যবদ্ধ হবে। তিনি আরো বলছেন যে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এসব ভেদাভেদও আর রেখো না, এসব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হও, একজোট হও। মনে করো আমরা সকলে মানুষ, আমরা সকলে ভারতবাসী, এবং সবাই যদি একচ্ছত্র মানে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে পারো ওই সব মানুষগুলোর প্রতি, তবেই একদিন শুভ দিন আসবে, তবে দেখবে আর কোনো ভয় নেই। তবে 3টে স্টেপ তিনি মানে উল্লেখ করেছেন যে স্বর্গ, মর্ত, পাতাল, তখন আর মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, তখন স্বর্গ, মর্ত, পাতাল 3টে জায়গাকে তিনি চিহ্নিত করেছেন। স্বর্গে থাকবে ঈশ্বর, মানুষ থাকবে মর্তে, এবং পাতালে চলে যাবে সেই পিশাচেরা, নরপিশাচ যাকে বলে তারা। আমরা জানি পাতালে কারা থাকে, কীট থাকে, সাপ থাকে, এই সব থাকে, এবং সেইখানেই যেন বাস করবে সেই সব নরপিশাচেরা। আর উপরতলায় মর্তে যারা বাস করবে তারা সকলে মানুষ, তাদের মধ্যে কোথাও কোনো ভেদাভেদ আর থাকবে না। এটাই যেন কবি এই কুলিমজুর কবিতার মধ্যে বলতে চেয়েছেন। আমাদের আজকের পরবর্তী কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে কবিতাটা কিন্তু 2025 ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতাটা কবি জীবনানন্দ দাশের মূল কাব্যগ্রন্থ রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে। কবি জীবনানন্দ দাশের একটি উল্লেখযোগ্য কবিতা কি না, সেটা হচ্ছে বনলতা সেন। আমরা জানি সমগ্র সাহিত্য জগতে সব থেকে বেশি পাঠ করা হয়েছে যে কবিতা, তা হচ্ছে বনলতা সেন। কাজেই তোমরা অবশ্যই উল্লেখযোগ্য কবিতা যদি চাওয়া হয় তাহলে বনলতা সেনের নামই কিন্তু লিখে আসবে। যাই হোক, আবার আসিব ফিরে কবিতাটার মধ্যে দিয়ে কবি জীবনানন্দ দাশ তার বঙ্গভূমি, তার জন্মভূমির প্রতি বিশেষ ভালোবাসা মানে প্রকাশ করতে চেয়েছেন। কবিতায় 2টো স্ট্যাঞ্জা আছে, 2টো স্ট্যাঞ্জার মধ্যে কবি দুরকম কথা বলে গেছেন। প্রথম স্ট্যাঞ্জায় কবি বলতে চেয়েছেন কবির ভালোবাসার কথা, কবি কি রূপে এই পৃথিবীতে ফিরে আসতে চান বারে বারে। আর পরের যে স্ট্যাঞ্জা আছে সেখানে কবি বলতে চেয়েছেন আমাদের বাংলার একটা রূপের কথা, একটা রূপ বৈচিত্র্যকে তিনি তুলে ধরেছেন, একেবারে সন্ধ্যার যে চিত্র। বলতে গেলে প্রথম যে স্তবক বা স্ট্যাঞ্জা, সেখানে কবি তুলে ধরেছেন পংক্তির মধ্যে, কবি তুলে ধরেছেন বিভিন্ন পংক্তির মধ্যে যে সকালবেলার যে রূপ বঙ্গভূমির, আর পরের জায়গায় তিনি তুলে ধরেছেন যে সন্ধেবেলার রূপ। কবি বলেছেন সকাল কি সন্ধে সমস্ত সময়ের মধ্যে কোথাও না কোথাও কবিকে ফিরে পাওয়া যাবে, কিন্তু কবি মূলত কাদের মধ্যে ফিরে পাওয়ার কথা কবি বলেছেন যে কাদের মধ্যে কবিকে ফিরে পাওয়া যাবে, সেটা আছে একেবারে লাস্ট স্তবকে, মানে শেষের স্তবকে, সেকেন্ড স্তবকে। এবং প্রথম স্তবকে কবি বলেছেন কি কি রূপে তিনি ফিরে আসতে পারেন। কবি কি কি রূপে ফিরে আসতে পারেন না, শঙ্খচিল, ভোরের কাক, হাঁস, অথবা সেই শালিখের বেশে। কবি বলছেন যে মৃত্যুর মানে কবি পরজন্মে বিশ্বাসী। কবি কখনোই মনে করেন না যে মৃত্যুর পর একেবারে সমস্ত শেষ হয়ে যায়, আর পরজন্ম হয় না। কবি প্রচণ্ডভাবে পরজন্মে বিশ্বাস করেন, এবং সেই বিশ্বাস নিয়েই তিনি আশা রেখেছেন যে তিনি নিশ্চয়ই মৃত্যুর পরে আবার বারে বারে জন্ম নেবেন এই বঙ্গভূমিতে, এবং সেটা তিনি বিশেষভাবে কামনা করেন, প্রার্থনা করেন ঈশ্বরের প্রতি। কবি বলেছেন হয়তো শীতকালীন কোনো কুয়াশার বুকে ভেসে ভেসে সংকুচিত শালিকের মতো তিনি এই বাংলায় ফিরবেন, হয়তোবা হাঁস হবেন। কোন হাঁস? যে হাঁস তার চঞ্চল বালিকার সাথে হাঁসের তুলনা করেছেন, কারণ বালিকার মধ্যে যে চাঞ্চল্য, গ্রামের যে বালিকা তাদের নুপুর পরা পা, আলতা পরা পায়ের মধ্যে যে মিল খুঁজে পেয়েছেন হাঁসের পায়ের সাথে, সে কথা তিনি এখানে উল্লেখ করেছেন। আসলে রমণীর যে মানে একটা চঞ্চলতা, সেই চঞ্চলতাকে হাঁসের চঞ্চলতার সাথে তিনি মিলিয়ে ফেলেছেন, সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তারপরে এই শেষ স্তবকে গিয়ে কবি আরেকটা কথার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক এক সত্যকে তুলে ধরেছেন। কোন সত্য? সেই সত্যের মধ্যে আমাদের একটা করুণ ভাব জেগে ওঠে, সেটা হচ্ছে সিরাজদৌল্লার মৃত্যু, যে মৃত্যু মির্জাফর বা আরো কারো ষড়যন্ত্রে হয়েছিল। সেই ষড়যন্ত্রকে কবি মনে রেখেছেন, এবং কবি বলতে চেয়েছেন যে মুর্শিদাবাদের যে জলঙ্গির ঢেউ, সেই জলঙ্গির ঢেউ তিনি আবার ফিরে আসতে চান। কবি আবার কোনো ঐতিহাসিক ঘটনার সত্য মানে সাক্ষী হয়ে থাকতে চান। এরপরে স্ট্যান্ডায় কবি ফিরে গেছেন সেই সৌন্দর্যে, যে ভোরবেলার পরে যে সন্ধেবেলার যে সৌন্দর্য, সেখানে কবি উল্লেখ করেছেন সুদর্শন, লক্ষ্মী প্যাঁচা, এক শিশু, এক কিশোর এবং ধবল বকের কথা। কবি বলেছেন যে হয়তো তোমরা দেখবে সুদর্শন উঠছে সন্ধ্যের বাতাসে। সুদর্শন বলে কবি সেই সন্ধ্যের বাতাসের কিছু পোকাকে হয়তো উল্লেখ করেছেন। আমার মনে হয় জোনাকি পোকাকেই কবি উল্লেখ করতে চেয়েছেন, কারণ সন্ধ্যের বাতাসে যে বাতাসে যে উড়ে বেড়াচ্ছে, সে হয়তো সেরকমই কোনো উজ্জ্বল কিছু হবে। যাই হোক, এরপরে কবি বলেছে হয়তো শুনবে লক্ষ্মী প্যাঁচা ডাকছে শিমুলের গাছে বসে, শিমুলের ডালে লক্ষ্মী প্যাঁচা হয়তো ডেকে উঠবে, হয়তোবা কোনো একটি শিশু নিজেদের বাড়ির উঠোনে বসে ধানের যে খই হয় সেই খই ছড়াচ্ছে, অথবা কোনো এক কিশোর
হয়তো কোনো এক কিশোর সে তার যে ডিঙা মানে ছোট্ট যে ডিঙি নৌকা, সেই ডিঙি নৌকা বেয়ে নদীতে ভেসে যাচ্ছে এবং তার সাদা ছেঁড়া পাল। এরপরে কবি বলছেন যে হয়তো সন্ধ্যের বেলা যে অন্ধকার নেমে আসছে সেই সময় ধবল বক অর্থাৎ সাদা বক উড়ে বেড়াচ্ছে এবং সে ফিরছে তার নীড়ে। এটাই কবি যেন দেখতে পাচ্ছেন, চিত্রটা অঙ্কন করেছেন কবি। এবং কবি বলছেন এই সকল কিছুর ভিড়ে তুমি আমাকেই খুঁজে পাবে, অর্থাৎ কবি আবার ফিরে আসবেন মৃত্যু পরবর্তী জীবনে এই বাংলায়, এই বঙ্গভূমিতে। জাস্ট মিনিট। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তোমাদের সংকলিতার পরবর্তী কবিতা সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্য। তোমরা সবাই জানো 2024-এ এই সিঁড়ি কবিতাটাও কিন্তু এসে গেছে। আচ্ছা, এই সিঁড়ি কবিতার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্য যে কথা বলেছেন সেটা তো আমি আসবই। তার আগে যে মূল গ্রন্থ, কবি যে মূল গ্রন্থ থেকে কবিতাটা নিয়েছেন সেটা হচ্ছে কবির ছাড়পত্র। ছাড়পত্র কবিতা থেকে কবিতাটা সংকলিত হয়েছে। আচ্ছা, এই সিঁড়িতে কবি আমি এবং তুমি বলে দুরকম প্রভেদ দেখিয়েছেন। আমি বলতে কবি শ্রমজীবী মানুষগুলোকে বুঝিয়েছেন এবং নিজেকে সেই শ্রমজীবী মানুষের অন্তর্ভুক্ত করেছেন। এবং তুমি বলে কবি সমাজের উচ্চতলায় বসে থাকা মানুষ এবং ব্রিটিশ সরকার, যেহেতু স্বাধীন ভারতবর্ষে কবি কবিতাটা দেখেননি, কাজে আমরা ধরে নেব সেই সময়কেই বোঝানো হয়েছে, সেই মানুষগুলোকে বুঝিয়েছেন। কবি বলছেন যে আমরা সিঁড়ি, অর্থাৎ শ্রমজীবী মানুষ হচ্ছে সিঁড়ি, আর তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন উঠে যাচ্ছ অনেক উপরে। অর্থাৎ তোমাদের যে উন্নতি, যে পদোন্নতি, সেটার জন্য কিন্তু মূলত আমরাই রয়েছি। তোমরা আমাদের পিঠে পা দিয়ে, আমাদের বুকে পা দিয়ে একটা একটা সিঁড়ি করে অনেক উপরে উঠে যাচ্ছ। কারণ আমরা যদি তোমাদের বিলাসিতার জীবনকে গড়ে না দিতাম, তোমাদের উন্নতির যে পথ, সেই পথকে তৈরি করে না দিতাম, যেটা তোমরা কুলি মজুরে পেলে, সেই রাস্তাঘাট, সেই এরোপ্লেন, সেই জাহাজ কিংবা মোটর গাড়ি, এই সমস্ত কিছু যদি আমরা হাতে গড়ে তৈরি করে না দিতাম, তাহলে কোথায় থাকতো তোমাদের উন্নতি? কাজেই তোমরা আমাদের বুকের ওপর পা দিয়ে রক্ত ঝরিয়ে তোমরা উপরের তলায় উঠে যাচ্ছ, আর ফিরে তাকাচ্ছ না নিচের তলের মানুষগুলোর রক্ত ঝরছে যেভাবে, সেই নিচের তলের মানুষগুলো খেতে পাচ্ছে না, বসতে পারছে না, তাদের বাসস্থান আছে না, তাদের খাদ্য বস্তু আছে না, তাদের পরার বস্ত্র আছে, এদিকে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তোমরা কেবলমাত্র তোমাদের উত্থানটুকুই দেখছো, এটাই কবি বলতে চেয়েছেন। এবং কবি ব্যঙ্গ করে বলেছেন তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, অর্থাৎ শ্রমজীবী মানুষের বুকের ওপরে যে ধুলো জমছে, প্রতিদিন সিঁড়ি বেয়ে যে মানুষগুলো উঠে যাচ্ছে, তাদের পায়ের যে ধুলো, সেই ধুলোয় যেন ধন্য হচ্ছি আমরা। তোমরা এটাই চাও, তোমরা আমাদের এইভাবে বঞ্চিত রেখে পদধূলি ধন্য করে রাখতে চাইছো তোমাদের কাছে। কিন্তু কবি বলছেন তারপরে, তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত। অর্থাৎ এই যে আমাদের ক্ষত বিক্ষত করে তোমরা উঠে যাচ্ছ, শুধুমাত্র আমরা যে জানি তা নয়, তোমরাও বোঝো, তোমরাও জানো শ্রমজীবী মানুষ না থাকলে তোমরা উপরের সারিতে উঠতে না। তোমরাও জানো শ্রমজীবী মানুষগুলোর রক্ত ঝরিয়ে তোমরা উঠছো, এবং সেই কারণে তোমরা আমাদের কার্পেটে মুড়ে রাখতে চাও। সিঁড়িকে যেমন কার্পেটে মুড়ে রাখা হয় ধুলোকে ঢেকে রাখতে, কাদা নোংরা ময়লা সেগুলোকে ঢেকে রাখতে, ঠিক তেমনি শ্রমজীবী মানুষগুলোর বুকের ক্ষতকে ঢেকে রাখা হয় কার্পেট দিয়ে নয়, সেই মানুষগুলোকে দেওয়া উপঢৌকন দিয়ে, অর্থাৎ তাদের কাছে কিছু সামান্য উপহার দিয়ে, সামান্য কিছু ছড়িয়ে দিয়ে। তোমরা খেতে পাচ্ছ না, তোমরা পড়তে পারছো না, সামান্য একটু উপহার দিয়ে দিলাম। কিন্তু আমরা ভাবলাম না এই শ্রমজীবী মানুষগুলো চিরকাল যাতে খেতে পায়, তারাও যাতে উপরের সারিতে ওঠে, তার কোনো ব্যবস্থা করে দেব। এটা কিন্তু কখনোই কোনো প্রশাসন, কোনো সরকার, কোনো উচ্চতলের মানুষ কিংবা তৎকালীন ব্রিটিশ সরকার কেউ ভাবেনি। সেই কারণে এই শ্রমজীবী মানুষের আক্ষেপের সুর ভেসে উঠেছে এই কবিতার মধ্যে দিয়ে। তারপরে কবি বলেছেন যে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তোমরা যে অত্যাচার করছো এই শ্রমজীবী মানুষের প্রতি, তোমাদের যে অহংকারী পদধ্বনি শুনতে পাই আমরা প্রতিনিয়ত, সেই সমস্ত কিছু যাতে বাইরের পৃথিবী শুনতে না পায়, বাইরের সভ্য জগৎ যাতে জানতে না পারে যে আমাদের দেশ কত নিচের তলায় আছে, আমাদের দেশে শ্রমজীবী মানুষকে কিভাবে মারিয়ে উপরের তলায় ওঠে উচ্চ শ্রেণীর মানুষগুলো, তার জন্য তোমরা এই সমস্ত কিছু করো। যাই হোক, তারপরে একেবারে শেষ যে স্ট্যান্জা আছে সেখানে
কবি বলেছেন, তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না। কি চাপা থাকবে না? কবি বলছেন পৃথিবীর কাছে এই বিষয়টা কিন্তু চিরকাল যে চাপা থাকবে তা কখনোই নয়। একদিন সমগ্র পৃথিবীর মানুষ বুঝতে পারবে, জানতে পারবে এই সত্যি ঘটনা। শ্রমজীবী মানুষকে কিভাবে দমিয়ে রেখে, কিভাবে তাদের মারিয়ে ওপরতলায় তোমরা উঠছো, তাদের শুধুমাত্র উপহার দিয়ে, উপঢৌকন দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছো। এবং সেটা যেদিন জানতে পারবে সেদিন কিন্তু একটা মহা যুদ্ধ লেগে যাবে বা মহা প্রতিবাদ গড়ে উঠবে। এবং সে কথা বলতে গিয়ে কবি একটা ঐতিহাসিক সত্যকে তুলে ধরেছেন, কি না, সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। তোমরা ওপরের দিকে উঠতে গিয়ে পেছনে ফিরে তাকাচ্ছ না, তোমাদের বড্ড তাড়াহুড়ো। সম্রাট হুমায়ুন তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে যেমন মৃত্যুবরণ করেছিলেন, তিনি তো অত বড় একজন সম্রাট ছিলেন, তার তো এত লোক লস্কর, এত পাহারাদার, এত কিছু, তবুও তার জীবনে এরকম একটা পরিণাম এলো কেন? আসলে এটাই অমোঘ সত্য। চিরকাল মানুষের গর্ব, চিরকাল মানুষের অহংকার একইভাবে যায় না। একদিন না একদিন তাকে পতনের মুখে পড়তেই হবে। এবং তার সেই দিনটা যেদিন চলে যাবে সেদিন সে উপলব্ধি করবে সে কি হারিয়েছে। এটাই যেন এই কবিতার মূল সত্য। যাই হোক, এরপরে আমরা চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, রবীন্দ্রনাথের প্রতি কবিতা, বুদ্ধদেব বসু রচিত কবিতা রবীন্দ্রনাথের প্রতি। এই কবিতাটা 2025-এর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা। রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা কবির মূল গ্রন্থ 22শে শ্রাবণ থেকে নেওয়া হয়েছে। এই কবিতা বলার আগে তোমাদের অবশ্যই জানতে হবে যে কবিতাটা কোন সময়ে রচিত। এই কবিতাটা কবি রচনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সময় ঘটেছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে একটা ভয়ানক অর্থনৈতিক চাপ এসেছিল আমাদের ভারতবর্ষের প্রতি, বাংলার প্রতি, সেই চাপে প্রচুর মানুষ কিন্তু মরণাপন্ন হয়েছিল। শুধু তাই নয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময়গুলো, একটার পর একটা ঘটনা ঘটেছে। মন্বন্তর এসেছে, 46-এর দাঙ্গা এসেছে, 47-এর যে শর্তাধীন স্বাধীনতা এসেছে, এই সমস্ত কিছু মানুষের জীবনকে যেন বিপন্ন করে তুলছিল। মানুষ যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল। কবি সেই সব হতাশাগ্রস্ত মানুষের মনের মধ্যে একটা আশার বাণী ছোঁয়াতে চেয়েছেন। এবং সেই আশার বাণী ছোঁয়াতে গিয়ে কবি উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কিন্তু কবির মনের যে শ্রদ্ধা, কবির মনের যে ভক্তি, কবির মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ঝরে পড়েছে যেন রবীন্দ্রনাথের পায়ে অঞ্জলি দিয়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেন একেবারে ঈশ্বরের স্থানে প্রতিষ্ঠা করেছেন। এবং কেন করেছেন সেটাও তিনি এখানে কিন্তু বলে গেছেন। কবি বলছেন, হে বন্ধু, হে প্রিয়তম। এই যে হে বন্ধু, হে প্রিয়তম বলে কবি কাকে স্মরণ করছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছেন। তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। দুর্দিন কোন সময়টা? সেই দুর্দিনটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুর্দিন। এবং সেই দুর্দিনের ছবিও কিন্তু কবি একটা অঙ্কন করেছেন এই অংশে। কবি বলছেন, সংক্রমিত মহামারী মানুষের মর্মেও মজ্জায়। সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষের মধ্যে যেন মহামারী লেগে গেছে। মহামারী মানে একটা রোগ, যেমন একজনের থেকে আরেকজনের সংক্রমণ ঘটে, তেমনই যেন সংক্রমিত হয়েছে লোভ, লালসা, হিংসা, সমস্ত কিছু। মানুষ যেন একে অপরের শত্রু হয়ে উঠছে। এবং সেই সময় প্রাণলক্ষ্মী নির্বাসিতা হয়েছে। প্রাণলক্ষ্মী বলতে দেশের প্রাণলক্ষ্মী, দেশের ধন ঐশ্বর্য, অর্থাৎ ওই যে বললাম অর্থনৈতিক অবক্ষয়, সে কথাই কিন্তু এখানে কবি বলতে চেয়েছেন। রক্তপায়ী উদ্ধত সঙ্গিনী সুন্দরের বিদ্ধ করে। কে বিদ্ধ করে? রক্তপায়ী, যারা রক্ত চষে। সেই রক্ত চষে কারা? না সেই সাম্রাজ্যবাদী শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তি, যারা আমাদের ভারতবর্ষের প্রতি বিশেষ আক্রমণ আনছে। ভারতবর্ষের যা কিছু সুন্দর, সেই সমস্ত সুন্দরকে বিদ্ধ করছে তাদের উদ্ধত সঙ্গিনী। উদ্ধত মানে অহংকারী। সঙ্গিন বলতে তোমরা জানো যে মানে বড় বড় রাইফেলের পেছনে যে ছোড়া লাগানো থাকে, সেই সঙ্গিনী, সেগুলোকে বিদ্ধ করছে, আঘাত আনছে। এবং তারা আসছে কিসে? না উড়োজাহাজে করে, বিমানে করে। কবি সেই বিমানের সাথে তুলনা করেছেন পৌরাণিক যে পুষ্পক রথ। পুষ্পক রথ বলতে রাবণের সেই পুষ্পক রথ। এখানে সেই পৌরাণিক ঘটনাকে কবি উল্লেখ করেছেন যে রাবণ রাজা যেভাবে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেরকম যেন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে। এখানে রাবণ রাজা হচ্ছে সেই সাম্রাজ্যবাদী শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তি, আর সীতা হচ্ছেন সেই প্রাণলক্ষ্মী, মানে যে প্রাণলক্ষ্মী যিনি নির্বাসিতা হয়েছেন তিনি। আর রাবণ হচ্ছে সেই সমস্ত শক্তি। আর এই যে উড়োজাহাজ বা বিমান, সেগুলো হচ্ছে সেই রাবণের পুষ্পক রথ, অর্থাৎ সেই যে রথ উড়ে এসেছিল আকাশপথে, সেই রথ। কবি বলছেন, বর্বর রাক্ষস আকার। রাবণ যেমন বর্বর হাসি এসেছিল সীতাকে চুরি করে নিয়ে যাওয়ার সময়, সেই সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট শক্তিগুলোও যেন বর্বর রাক্ষস এখন হয়ে গেছে। তারা উন্মুক্তভাবে হাসছে এবং বলছে, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়।
পৃথিবীতে তারা মূর্খের স্বর্গে বাস করে যারা মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সবচেয়ে বড়। আসলে প্রত্যেকের থেকে প্রত্যেকের শ্রেষ্ঠ আরো কেউ থাকে, এটা কিন্তু মানুষের ভুললে চলবে না। মানুষ কখনো যেন মনে করে না যে আমি সব শেষ, আমি যা ভাবছি সেটাই সেরা, এরকমটা ভাবলে সেটা ভুলই হয়। যেটা বর্বর রাক্ষস এঁকেছিল, তার পতন নেমে এসেছিল, লঙ্কা রাজ্যের ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক তেমনই কিন্তু এই শক্তিগুলোও আজকে ভাবছে। আমরা জানি ভারতবর্ষ সমুদ্র দিয়ে ঘেরা দেশ, সেই তীরবর্তী সমুদ্র তীরবর্তী সেই দেশে বারে বারে বহু ঔপনিবেশিক রাজ্য আক্রমণ করেছে, কিন্তু তারা কেউই স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। সময় এসেছে, কালের স্রোতে তারা ভেসে গেছে। কবি এখানে সে কথাই বলেছেন। কবি বলছেন উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। যে সময়টায় বসে আছেন কবি, যে সময়টার কথা কবি বলছেন, সেই সময় যেন উন্মত্ত জন্তুর মুখে সোনার হরিণ যেমন কাঁপে। সোনার হরিণকে কবি এখানে কি বলে মানে উল্লেখ করতে চাইছেন? আমাদের ভারতবর্ষের শিক্ষা, সম্পদ, ভালোবাসা, সমস্ত কিছু, ঐশ্বর্য যাকে বলে, সুখ সমৃদ্ধি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত কিছু যেন সোনার হরিণ রূপে ওই জন্তুর উন্মত্ত, মানে একেবারে পাগল হয়ে গেছে উন্মত্ত জন্তুর, রাগে ফুঁসছে, যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে, তার মুখের সামনে যেন ভয়ে কাঁপছে। এটা একটা চেহারা কবি অঙ্কন করেছেন। এবং শেষে গিয়ে বলছেন কবি প্রাণরুদ্ধ, প্রাণ স্তব্ধ। এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের সকল মানুষের প্রাণ রুদ্ধ হয়ে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে। যারা লোভী, যারা হিংসা করছে, যারা এরকম ফ্যাসিস্ট শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে মেনে নিচ্ছে, তারাও যে কোনো ভালো ফল পাবে তা নয়, তাদেরও প্রাণরুদ্ধ হয়ে যাচ্ছে, মানে একেবারে সংকীর্ণ অবস্থায় থেকে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে। তারা ভাবতে পারছে না পৃথিবীতে তারা বেঁচে থাকবে কি করে আগামী দিনগুলোয়, এগিয়ে যাবে কি করে আগামী দিনগুলোয়। এরপর কবি বলছেন আমিও হয়তো পারতাম না, আমিও হয়তো স্তব্ধ হয়ে যেতাম, আমার জীবনে হয়তো থেমে যেত যদি না তুমি থাকতে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যদি না থাকতেন। আসলে আমরা জানি রবীন্দ্রনাথের জীবনে অনেক শোকের ছায়া নেমে এসেছিল, কিন্তু সেই শোকের ছায়া থেকে তিনি একদিন কাটিয়ে উঠেছেন। তিনি কিন্তু শোকে ভেঙে পড়েননি, তিনি ওই শোকের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। দিনের পর দিন তিনি কোনো একটা ভেঙে পড়ার মানে ভাঙনের সময় তা থেকে শিক্ষা নিয়েছেন। কবিও এখানে বলছেন রবীন্দ্রনাথের মতো হও, রবীন্দ্রনাথের মতো শোক ধারণ করতে শেখো। বিপদে মনে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। একথা রবীন্দ্রনাথ যেমন লিখে গেছেন, তেমন প্রতিটা ভারতবাসীর মনের মধ্যেও যেন এই কথাই স্বর্ণাক্ষরে লেখা থাকে। তারা যেন ভারতবাসী, সেই সমস্ত ভারতবাসী যেন বিপদে ভেঙে না পড়ে, বিপদে ঈশ্বরের কাছ থেকে শক্তি লাভ করার সান্ত্বনাটুকু গ্রহণ করতে পারে। এবং রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টির মধ্যেই যেন সেই সান্ত্বনা লুকিয়ে আছে। কবি বলেছেন রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি কবিকে যেন উচ্চাকাঙ্ক্ষী করেছে, কবিকে আশাবাদী করেছে। এবং আমাদের সকলের মানুষ মানে সকল ভারতবাসীও যেন সেই রবীন্দ্রনাথের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, তার সমস্ত সাহিত্য, সমস্ত সৃষ্টির মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে। এটাই হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি কবিতার মূল বিষয়বস্তু। আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী টপিক, ফুল ফুটুক না ফুটুক। ফুল ফুটুক না ফুটুক কবিতাটা লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। কবিতার মূল গ্রন্থ ফুল ফুটুক। বারবার বলছি ফুল ফুটুক না ফুটুক কবিতাটার নাম, মূল গ্রন্থ কিন্তু ফুল ফুটুক না ফুটুক নয়, মূল গ্রন্থ হচ্ছে ফুল ফুটুক, শুধুমাত্র সামনের পার্টটা। আচ্ছা, এখানেও কবি কিন্তু সাংঘাতিক এক মূল সত্যকে তুলে ধরেছেন, একটা সাংঘাতিক সময়কে উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে তার থেকে বেরিয়ে আসার কথা বলেছেন, আসার কথা বলেছেন। কবি বলছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, গাছে ফুল ধরুক অথবা না ধরুক, বসন্ত কিন্তু তার নিয়মে আসবেই। অর্থাৎ মানুষের জীবনে সূর্য যদি আজকে অস্ত যায়, কাল কিন্তু অবশ্যই সূর্য উঠবে। প্রতিটা দিনের শেষের মধ্যে লুকিয়ে থাকে পরবর্তী একটা দিনের সূচনা, এটাই যেন কবি বলতে চাইছেন। এবং এই বলার মধ্যে কবি একটা উদাহরণ দিয়েছেন। এখানে আর একটা কথা বলে রাখি, এই কবিতাটির প্রেক্ষাপটও কিন্তু সেই 46-এর হিন্দু মুসলিমের দাঙ্গা, 47-এর শর্তাধীন স্বাধীনতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, সমস্ত কিছু। সেই পটভূমিতে মানুষ যখন একেবারে ভেঙে পড়েছে, মৃত্যুকোলে ঢলে পড়েছে, সেই সময় কবি কবিতাটা লিখছেন মানুষকে আশাবাদী করার জন্য। কবি একটা উদাহরণ দিয়েছেন যে বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন দুঃখ বিপদের মধ্যেও কিভাবে বেঁচে থাকা যায়। তার উদাহরণ কি? কবি বলছেন সেই শান বাঁধানো ফুটপাতে পাথরে গা ডুবিয়ে একটা কাঠখোট্টা গাছ কচি কচি পাতার পাঁজর ফাটিয়ে হাসছে। কাঠখোট্টা গাছ কেন? এই যে কঠিন দিনগুলো, সে সময় মানুষ খেতে পায়নি, একেবারে ভালোভাবে থাকতে পারেনি, মানুষগুলোর মনের মধ্যে দুঃখ বেদনা মানুষগুলোকে গ্রাস করেছিল, কাজেই কাঠখোট্টা হবে, সে একেবারে ভেঙে গেছে। কিন্তু তবুও সে বেঁচে ছিল, সে আশাবাদী ছিল। কিভাবে? মানে ওই পাথরের মধ্যে যে পা ডুবিয়ে দিয়েছে, শেকড়টা ওই পাথরের মধ্যে চলে গেছে, সে মাটি পাচ্ছে না দেখাচ্ছে, কিন্তু সামান্য সূর্যের আলো সে পাচ্ছে, ওখান থেকে সে নিজেকে রসদ দিচ্ছে
এবং কচি কচি পাতার পাঁজর ফাটিয়ে সে হাসছে। ওই গাছটা যদি কাঠখোট্টা গাছটা যদি শান বাঁধানো ওই ফুটপাথের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, নিজের মুখে হাসি রাখতে পারে, তাহলে মানুষ কেন পারবে না? এটাই কবি বলতে চাইছেন। মানুষ তো সর্বাপেক্ষা উন্নত প্রাণী, তাহলে কেন সে পারবে না? তাকেও এইভাবে আশাবাদী হতে হবে, বিভিন্ন প্রতিবন্ধকতাকে কাটিয়ে তাকেও বেঁচে থাকতে হবে। এই কথাই কবি এখানে বললেন। পরের যে স্ট্যান্ডার সেখানে কবি একটা বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন? সেই সব দিনের বর্ণনা, সেই সব কঠিন দিনগুলোয় মানুষের অভিজ্ঞতা কেমন ছিল। কবি বলছেন, আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে। অর্থাৎ মানুষের চোখ বেঁধে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর যখন আবার তুলে সেই মানুষটাকে চোখ খুলে দেওয়া হয়, চারদিকটা অন্ধকার হয়ে যায়। সেই দিনগুলোতে মানুষের জীবনটা যেন এরকমই হয়ে গিয়েছিল, মানুষ প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, কিন্তু হঠাৎ যেন তারা আবার জেগে উঠেছে। মানে আস্তে আস্তে শুভ দিন আসছে, কিন্তু মানুষগুলো মৃত্যুমুখী, মানুষগুলোকে তো বাঁচতে হবে, তাকে আবার নতুন করে জীবনটা তৈরি করতে হবে, আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। এই শুরু করতে গিয়ে মানুষগুলো যাতে ভেঙে না পড়ে, তার জন্যই কিন্তু কবির এই কবিতা। এরপর কবি কি বলছেন? যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। কবি ওই খারাপ দিনগুলো আর চাইছেন না। কোন দিনগুলো চলে গেছে? ওই যে বললাম খারাপ দিনগুলো। অবশ্যই সেই আসল যে তথ্য 46, 47 সমস্ত ঘটনা, সেটা তো ঠিক আছে, কিন্তু যে দিনগুলোয় মানুষ একেবারে মৃত্যুমুখী হয়ে পড়েছিল সেই দিনগুলোর কথাও কিন্তু তোমাকে বলতে হবে। এরপর কবি আবার কিছু উদাহরণ দিয়েছেন। কবি বলছেন, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। কবি এখানে একটা হরবোলা ছেলের কথা বলেছে। যে হরবোলা ছেলেটা একটা ভালোবাসার প্রতীক হয়ে কবিতা ধরা পড়েছে, যে মানুষকে আনন্দ দিত, সেই দিনগুলো ডেকে নিয়ে গেছে কাকে না? সেই দিনগুলো ডেকে নিয়ে গেছে সেই হরবোলা ছেলেটাকে। সেই দিনগুলো গায়ে হলুদ দেওয়া বিকেলে, মানে একটা সময় ছিল যে সময় মানুষের মধ্যে ভালোবাসা ছিল, যে সময় মানুষের মধ্যে আনন্দ ছিল, কিন্তু হঠাৎ কোনো একটা দুর্যোগের মেঘ এসে সেই দিনগুলোকে একেবারে শেষ করে দিয়ে গেছে। হরবোলা ছেলেটাকেও যেন ডেকে নিয়ে গেছে সেই দিনগুলো। কবি বলছেন, লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে এগলির এক কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7 মাস ভাবছিল। মেয়েটি রেলিংয়ে বুক চেপে, তার দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে চেপে কি ভাবছিল? রেলিং এখানে কিন্তু দুঃখ যন্ত্রণার প্রতীক। সে কি ভাবছিল না? তার পুরনো দিনগুলোর কথা। সেই যে হলুদ চিঠি, মানে বিয়ের যে চিঠি, সেই চিঠি, হয়তো মেয়েটির জীবনে প্রেম এসেছিল, হয়তো মেয়েটির বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেই দিনগুলো কোনো না কোনোভাবে হয়তো হরবোলা ছেলেটিই তার প্রিয় পুরুষ বা প্রেমিক পুরুষ ছিল। এ সমস্ত কোনো সঠিক তথ্য কিন্তু কবিতায় নেই। আমরা মনে করতে পারি হয়তো সেরকমই কোনো ভালোবাসাকে কেড়ে নিয়ে গেছে। আজকে এইরকম পরিস্থিতিতে বসে মেয়েটা সে কথাগুলোকেই ভাবছে। আর সেই সময় মেয়েটির গায়ে এসে বসলো কে না? প্রজাপতি। প্রজাপতি কি না? ভালোবাসার প্রতীক। মেয়েটা আবার যেন আশাবাদী হয়ে ভালোবাসায় বুক গড়তে পারে, তাই কবি এই প্রজাপতিকে এখানে তুলে ধরেছেন। এবং কবি বলছেন, মেয়েটা উল্লেখ করেছে আমরণ। আসলে আমরণ শব্দটা কিন্তু লজ্জা মাখা একটা ভালোবাসার প্রতীক। মেয়েটি যেন আমরণ শব্দটার মধ্যে দিয়ে তার মনের ইচ্ছাকে প্রকাশ করছে। সে যেন বলতে চাইছে যে প্রজাপতি যে এসেছে, সে যেন মনের মধ্যে মানতে চাইছে, বিশ্বাস করতে চাইছে হয়তো তার শুভ দিন আসছে, হয়তো তার জীবনে আবার ভালোবাসা আসবে। এরপরে দেখা গেছে ঠিক সেই সময় এরপরে তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। এই দরজার বন্ধ হওয়ার মধ্যেও কিন্তু একটা বিশেষ ঘটনা আছে। দরজার এপার অতীত আর দরজার ওপার হচ্ছে বর্তমান। কবি বলতে চেয়েছেন, অতীত যত কিছু খারাপই হোক না কেন, সেই অতীতকে তুমি ওপারে রেখে এসো, তুমি বর্তমানে ফিরে এসো, সমস্ত যন্ত্রণা দুঃখ ভুলে তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখো। এটাই কবি এখানে বলতে চেয়েছেন মূল সত্যের মধ্যে দিয়ে। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। অন্ধকার এসে গেছে, অর্থাৎ এই যে দড়ি পাকানো মানে কাঠখোট্টা গাছটা সূর্যের আলো পেয়ে হাসছিল, এরপর তো সূর্য ডুবে গেল, আবার অন্ধকার নেমে এলো তার জীবনে। হয়তো কবি বলতে চাইছেন যে আবার তোমার জীবনে অন্ধকার নেমে আসবে। গাছটার জীবনে যেমন আবার অন্ধকার নেমে এলো, এই যে তুমি আসার স্বপ্ন দেখছো, তোমার একটু নতুন করে বাঁচতে শিখছো, তারপর আবার হয়তো তোমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তুমি থেমে যেও না। তুমি মনে রেখো, আবার পরের দিন নতুন সূর্য উঠবে, আবার তোমার জীবনে ভালো কিছু আসবে। অর্থাৎ ভেঙে না পড়ে এগিয়ে যাওয়ার কথাই কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন। এটাই এই কবিতার মূল সত্য। আচ্ছা, জাস্ট এ মিনিট। তোমাদের সময় কম, সেই জন্য যতটা তাড়াতাড়ি পারছি আমি বলার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি তোমাদের খুব ভালো রিভিশন নিতে হবে।
আচ্ছা, এরপর আমরা চলে যাব নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতায়। অমলকান্তি কবিতা নাম সর্বস্ব কবিতা। এখানে অমলকান্তি একটা বিশেষ চরিত্র, সেই চরিত্রটাকে নিয়েই কিন্তু কবিতাটা রচিত হয়েছে। কিন্তু তার মধ্যেও প্রত্যেক কবিতা, প্রত্যেক গল্প, প্রত্যেক উপন্যাসের মধ্যেও যেন একটা বিশেষ কিছু বাণী লেখক লিখে যেতে চান, বলে যেতে চান, ঠিক তেমনই অমলকান্তির মধ্যেও একটা সত্য আছে। যাই হোক, অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে অন্ধকার বারান্দা। আচ্ছা, অমলকান্তি আমার বন্ধু, অর্থাৎ আমি কে? আমি হচ্ছেন কবি, কবির বন্ধুকে না অমলকান্তি। কবি বলছেন স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, অর্থাৎ বোঝা যাচ্ছে অমলকান্তি কবির সহপাঠী ছিল। বলছেন রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরোধ জিজ্ঞেস করলে অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো আমাদের। অর্থাৎ কবির বন্ধুদের খুব কষ্ট হতো। কাকে দেখে? না অমলকান্তিকে দেখে। কেন অমলকান্তিকে দেখে কষ্ট হতো? সে প্রায়শই দেরি করে আসতো স্কুলে, মাস্টারমশাইরা যখন পড়া জিজ্ঞেস করতেন সে কোনো উত্তর তো দিতেই পারতো না, কেমন একটা অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো, যেন কোনোদিন বিষয়টা শোনেইনি। শব্দরূপ জিজ্ঞেস করলেও অবাক হয়ে যেত, এসব কিছু পারতো না। এবং তার এই বিষয়টা দেখে, তার এই রূপ দেখে কবিদের যে বন্ধু বান্ধবরা ছিলেন, এমনকি কবি, সবারই না খুব কষ্ট হতো, কারণ তারা অমলকান্তিকে ভালোবাসতো। অমলকান্তির যে চেহারা, সেটা দেখে তাদের দুঃখ হতো, সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। এরপর বলছেন আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। অর্থাৎ অমলকান্তি একটা ব্যতিক্রমী চরিত্র। আমরা জানি গতের জীবন যারা বেছে নেয় তারা কিন্তু ডাক্তার, উকিল এই সমস্ত কিছুই হতে চায়, মাস্টার এসব হতে চায়, কারণ এটা বাধা একটা জীবন, এটাই হওয়া স্বাভাবিক, এবং তারা তাই চেয়েছিল। কিন্তু অমলকান্তি হতে চায়নি। তাহলে অমলকান্তি কি হতে চেয়েছিল? পরক্ষণে কবি বলছেন সে রোদ্দুর হতে চেয়েছিল। অর্থাৎ অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। কিরকম রোদ্দুর হতে চেয়েছিল? কবি বলছেন ক্ষান্ত বর্ষণ কান্দাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। আমরা রোদ বলতেই যেন একটা ঝাঁঝা রৌদ্র বুঝি, কিন্তু ঠিক তা নয়। যে রৌদ্র মাটিকে ফাটিয়ে দেয়, যে রৌদ্র গাছকে পুড়িয়ে দেয়, মানুষের জীবনে খরা ডেকে আনে, সেই রৌদ্র না। অমলকান্তি হতে চেয়েছিল লাজুক রৌদ্র। কোন রৌদ্র? যে রৌদ্র সারাদিনের বৃষ্টি শেষে বিকেলবেলা যখন বৃষ্টি থেমে যায়, হঠাৎ করে রোদ ওঠে এবং সেই বৃষ্টি ভেজা পাতার ওপর, জামরুল গাছের ওপর পড়ে, গাছের পাতার ওপর পড়ে এবং উজ্জ্বল লাগে, নরম রোদ লাগে, সেই রকম রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি। এই যে ঘটনা, এর মধ্যে কিন্তু অমলকান্তির একটা চরিত্র ফুটে ওঠে। অমলকান্তি চরিত্রটা ব্যতিক্রমী চরিত্র ঠিক, কিন্তু সে খুব নম্র, ভদ্র, শান্ত, ছিমছাম একটা জীবন চেয়েছিল। সে চেয়েছিল সমগ্র মানব জাতির মধ্যে একটা ভালোবাসা ছড়িয়ে দিতে, একটা ভালো কিছু ছড়িয়ে দিতে। সে জীবনে কোনো দাঙ্গা চায়নি, সে জীবনে কোনো ইঁদুর দৌড় চায়নি। সে ধীরে ধীরে এগোতে চেয়েছিল এবং তার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, ভালোবাসা থাকবে, এমন কিছু সে চেয়েছিল। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। এটাই তো হওয়ার ছিল। ডাক্তার, উকিল কিংবা মাস্টার প্রত্যেকেই সমাজের কোনো না কোনো ভালো কাজ করছে। কেউ সেবা দিচ্ছে, কেউ শিক্ষা দিচ্ছে, অথবা কেউ পরামর্শ দিচ্ছে। প্রত্যেকটাই সমাজের উন্নয়নমূলক কাজ এবং এগুলো সবাই চায়, নর্মাল এগুলো হয়ে থাকে। ইঁদুর দৌড়ে সামিল হয়ে প্রত্যেকেই কিছু না কিছু হয়। এরপর অমলকান্তি যেটা চেয়েছিল সেটা হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ প্রকৃতির একটা অঙ্গ হয়ে থাকা অত সহজ নয়। রোদ্দুর কি করে হয়ে থাকবে? এই রোদ্দুরের মধ্যে থেকে ভেতরের কিছু বিষয় থাকতে পারে, কিন্তু সত্যিকারের রোদ হয়ে ওঠা কারোর পক্ষে হয়ে ওঠে না। তাই অমলকান্তি হতে পারেনি রোদ্দুর। কবি বলছেন সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, তার জীবন বিপর্যয়ের মুখে পড়েছে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। অর্থাৎ এই যে স্ট্যান্ডাটা কবি বললেন, এটাকে কিন্তু বোঝা যাচ্ছে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি ঠিক, কিন্তু অমলকান্তি ভেঙে পড়েনি। তার মানে অমলকান্তি যে খুব আশাভঙ্গ হয়েছে, একেবারে বিফলে গেছে তার জীবন, তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে তো অমলকান্তি তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসতে পারতো না। তার লজ্জা হতো, দুঃখ হতো, তার মধ্যে কোনো লোভ, হিংসা এগুলো যে নেই তারই কিন্তু প্রমাণ। তার কোনো লজ্জা নেই, তার কোনো দুঃখ নেই। সে মনে করে সে তো বেঁচে আছে, সে জীবনে যা পেয়েছে তাতেই সে সুখী। আবার এই যে অন্ধকার কারখানায় ছাপার অক্ষরের কাজ সে করছে, হয়তো সেই ছাপার অক্ষরে যে পত্রিকা বা বই বেরোচ্ছে তার মধ্যে দিয়ে মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিতে পারছে, এতেই তার শান্তি হয়েছে। কাজে কোনো সত্য কিন্তু সেভাবে কবি এখানে প্রকাশ করেননি। এরপর কবি বলছেন সাধারণ একটা চাওয়ার কথা, মানুষের সাধারণ চাওয়া। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও এমন কিছু ক্ষতি হতো না। অর্থাৎ তাদের জীবনের যে গতিপথ সেটা একটু আধটু এদিক ওদিক হয়ে গেলেও তাদের জীবনে কোনো ঝড় নেমে আসতো না। কিন্তু তবুও তার সকলের ইচ্ছে পূরণ হয়েছে, কারণ সবাই বাস্তবের মধ্যে ছিল। অমলকান্তি ছাড়া কিন্তু অমলকান্তির ইচ্ছে পূরণ হয়নি কেন? অমলকান্তি বাস্তবে ছিল না।
প্রত্যেকের, আমাদের কবি যেন এখানে বলতে চাইছেন আমাদের প্রত্যেকের জীবনে আমরা ব্যতিক্রমী হতে পারি, কিন্তু বাস্তব চিত্রটা যেন আমরা না ভুলে যাই। আমাদের জীবনের যে মূল সত্য, সমাজের যে মূল সত্য, বাস্তব জগতের যে সত্য, সেটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তুমি ইঁদুর দৌড়ে সামিল হতে না পারো, তোমাকে বাস্তবটা মাথায় রেখে হতে হবে, এটাই যেন কবি এখানে বলতে চাইলেন। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। কাজেই বুঝতে পারছো অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি, বা অমলকান্তির রোদ্দুর হতে না পাওয়ার মধ্যে তার কোনো মানে কোনো পরাভব ছিল কিনা, কোনো দুঃখ ছিল কিনা, অনুতাপ ছিল কিনা। যাই হোক, চলে যাব সংকলিতার পরবর্তী কবিতা শঙ্খ ঘোষের বাবু বলেন। বাবু বলেন কবিতাটা শঙ্খ ঘোষ রচিত কবিতা। তোমরা শঙ্খ ঘোষের ছদ্মনাম, শঙ্খ ঘোষ তার ছদ্মনাম, তার অরিজিনাল যে নাম চিত্তপ্রিয় ঘোষ, সেটা কিন্তু মাথায় রাখবে। আর বাবু বলেন কবিতাটা বাবরের প্রার্থনা নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানেও একটা আমি বলে উল্লেখ আছে। কবি বলছেন আমি কেবল কথাই বলি, পুঁথিই পড়ে বসে। এখানে আমি একটা নির্দিষ্ট সমাজকে কবি চিহ্নিত করেছেন, সমাজের নির্দিষ্ট একটা শ্রেণীকে চিহ্নিত করেছেন। সেই শ্রেণীকে বাবু সম্প্রদায়। একটা সময় ছিল যে সময়ে বাবু সম্প্রদায় বলে একটা কথা আমরা শুনেছি। এই বাবু সম্প্রদায়ের মানুষগুলো অর্ধশিক্ষিত, ইংরেজি বা বিলেতি ভালোবাসা, বিলেতকে ভালোবাসা এদের একটা ধ্যান জ্ঞান হয়ে পড়েছিল, এবং এই মানুষগুলোর মধ্যে অহংকার অত্যন্ত বেশি ছিল। তারা মনে করতো যে তারা দেশ বিদেশের বই পড়ে সমস্ত কিছু জেনে গেছে, সমস্ত কিছু তাদের মধ্যে আয়ত্ত হয়ে গেছে, কাজে তাদের আর কিছু জানার নেই, তাদের মানুষের সাথে ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার করারও কিছু নেই, সাধারণ মানুষকে নিচের তলায় পায়ের তলায় দুমড়ে মারিয়ে রাখাই তাদের উচিত, এটাই তারা মনে করতো, তারাই বাবু সম্প্রদায়। এরপর কবি বলছেন জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। এই যে বললেন শ্রমজীবী মানুষের কথা, এই শ্রমজীবী মানুষদের তারা চাকর বাকর মনে করছে। কেন মনে করছে? তারা মনে করছে কায়িক পরিশ্রম করে একেবারে ছেলে পুলে মানুষ করে তারা যেভাবে জীবন কাটাচ্ছে, আতপেটা খেয়ে না খেয়ে তারা জীবনযাপন করুক, ওভাবেই করুক, কারণ ওটাই তাদের জীবন, এটাই কবি বলছেন। তারপরে কবি বলছেন মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। এই যে মানুষগুলো, শ্রমজীবী মানুষগুলো মরছে, অর্থাৎ তাদের একটা দীর্ঘ সুন্দর জীবন হয় না, তারা যখন তখন যেভাবে খুশি মারা যাচ্ছে, খেতে পাচ্ছে, কখনো পাচ্ছে না, কখনো বাসস্থান পাচ্ছে, কখনো রাস্তায় পড়ে থাকছে। এই যে জীবন, এই জীবনটা তারা নিজেরাই তৈরি করেছে নিজেদের দোষে, কারণ তারা বোকা, কারণ তারা পুঁথি পড়েনি, কারণ তারা মানে নিজেদের কিভাবে উচ্চতলায় নিয়ে যেতে হয় সেটা শেখেনি, তারা ঠকাতে শেখেনি। এই যে শেখেনি, বেশিরভাগ কিছু তারা শেখেনি, এই না শেখাটাই তাদের মানে তাদের ফল, তার ফলেই তারা এরকম জীবনযাপন করছে, তাদেরই দোষে। তারপরে বলছেন আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। এই বাবু সম্প্রদায়ের মানুষগুলো মনে করে আমার বুদ্ধি প্রচন্ড, আমি হচ্ছে সব থেকে বুদ্ধিমান মানুষ এবং মানে প্রাণী, আমার থেকে বুদ্ধি আর কারণ নেই, কাজেই মানুষ ছুতে চাই না বটে মানবতার জ্ঞানী। কাজে ওইসব মানুষ মানবতার জ্ঞান, মানব দরদি হয়ে ওঠা, এগুলো বাজে কথা। এই মানব দরদি হয়ে ওঠার কিছু নেই, ওই মানবতার জ্ঞানও আমার দরকার নেই। পুঁথি থেকে যে জ্ঞান আমি সংগ্রহ করেছি সেটাই এনাফ, সেটাই যথেষ্ট, এবং সেই জ্ঞানটাই আমার কাছে থাকুক, পড়ে থাকুক, সেটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যাবো। হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা, পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে বাখ্যানে। কবি বলছেন যে আমার হৃদয় মেধা আমাকে ঘিরে রাখে, অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যে যে মেধা আছে, বুদ্ধি আছে, সেই বুদ্ধি আমাকে সমস্ত কিছু থেকে ঘিরে রাখে, আলাদা করে রাখে, পৃথক করে রাখে, অর্থাৎ পাঁচিল তুলে রেখেছি সাধারণ মানুষের সাথে আমার মধ্যে শুধুমাত্র হৃদয় মেধা দিয়ে, এটাই যেন কবি বলতে চাইছেন। অর্থাৎ কূপমণ্ডুকের জীবন যাপন করে। আখ্যানে বাখ্যানে অর্থাৎ তত্ত্ব কথা দিয়ে, তারা যে সমস্ত পুঁথি পড়েছে, বিজ্ঞানের, দর্শনের, বিভিন্ন কিছু ইতিহাস, এই সমস্ত কিছুর তথ্য কথা শুনিয়ে, তাদের কাহিনী বর্ণনা করে, হাত পা নেড়ে তাদের বুঝিয়ে, তাদের ছোট শ্রমজীবী মানুষগুলোকে যেমনভাবে খুশি বুঝিয়ে দেবে, তারা সেটাই বুঝে যাবে, এবং আমরা নতুন পৃথিবী গড়তে পারবো আমাদের এই বিশেষ জ্ঞান দিয়ে, এটাই কবি বলতে চেয়েছেন। অর্থাৎ পৃথিবীর যে পরিবর্তন, অর্থাৎ সভ্যতার পর সভ্যতা যে আসছে, সেই সমস্তটা তারাই আনছে, তারাই করছে, শ্রমজীবী মানুষের কোনো ভূমিকা নেই, এটাই যেন বলতে চাইছেন। একেবারে শেষ স্ট্যান্ডায় গিয়ে এই মানুষগুলোর ভয়কে আমরা লক্ষ্য করলাম কি, সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা, পুড়তে পুড়তে তখনও তার জানলা দিয়ে দেখি জীবন যাপন করছে যত চাকর বাকরেরা। একেবারে দম্ভে মাখা এদের জীবন, দূরত্ব বজায় রাখতে চায় এরা ওই মানুষগুলোর থেকে, শ্রমজীবী মানুষগুলোর থেকে। এই যে অংশটা এখানে কবি বলতে চেয়েছেন, এই যে মানুষগুলো মানে এই বাবু সম্প্রদায়, এরা যে মিথ্যে,
এরা যে মেকি, এদের ওপরে যে কথাগুলো মুখে যারা যেগুলো বলে সেগুলো কাজে করে না, তাই মেকি এবং মিথ্যে, এদের সবটাই যে মিথ্যে দিয়ে ঘেরা থাকে। এরা যে প্রাচীর একটা মানে হৃদয় মেধা দিয়ে যে প্রাচীর একটা তৈরি করেছে, চারদিকে যে আবরণ তৈরি করেছে, মানে একটা পাঁচিল উঠেছে, সাধারণ মানুষের সাথে তাদের যে দূরত্ব তৈরি করেছে, সেটা তারা বুঝতে পারে মিথ্যে দিয়ে তৈরি, এবং সেটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে সেটাও তারা বোঝে। এবং তারা ভয় পায় যে সাধারণ মানুষগুলো যেদিন বুঝতে পেরে যাবে যে এই সমস্ত মিথ্যে বুঝিয়ে, ভুল বুঝিয়ে তাদের নিচের তলায় চেপে রাখা হয়েছে, সেদিন তাদের জারিজুরি শেষ হয়ে যাবে। কিন্তু সেদিন তাদের বাড়ি ঘর মানে যদি পুড়েও যায় তারা, এখানে ডেরা বলতে কিন্তু তাদের যে ঘর বাড়ি তা বোঝানো হয়নি, ডেরা বলতে বোঝানো হয়েছে তাদের হৃদয় মেধা দিয়ে যে প্রাচীরটা তারা তৈরি করেছিল, নিজের যে গৃহটা মানে যে অহংকারের প্রাচীর তৈরি হয়েছিল সেটাকে বোঝাতে চেয়েছে। বলছে সেটা যদি কোনোদিন পুড়ে ছাইও হয়ে যায় তবুও আমি তাদের সঙ্গে নিচের তলায় নেমে কথা বলতে পারবো না, তাদের বুকে জড়িয়ে ধরতে পারবো না, কারণ যে দূরত্ব তৈরি করে ফেলেছি সেই দূরত্ব আর দূর করা একদিনে সম্ভব নয়। তখনও জানলা দিয়ে দেখবো জীবনযাপন করছে ওই মানুষগুলো, যে তখন যদি আমি পুড়ে যাই, শেষ হয়ে যাই, তখনও কিন্তু জীবনযাপন করবে ওই মানুষগুলো, অর্থাৎ যে মানুষগুলো শ্রমজীবী মানুষ, তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তারা যে একেবারে উচ্চতরায় সাংঘাতিক কিছু হয়ে গেছে তা কিন্তু হবে না, তারা ওই একইভাবে জীবনযাপন করবে এবং আমাদের মধ্যে দূরত্ব বজায় থাকবে, আমরা হয়তো মরেও যাব, এটা বলতে চাইছে। অর্থাৎ শেষ মুহূর্তেও এই বাবু সম্প্রদায় কখনো মানতে চায় না যে পরিবর্তন আসবে, এবং ওই পরিবর্তনে ওই নিচের তলের মানুষগুলো যারা জীবনযাপন করছে, চাকর বাকরেরা, তারা তাদের স্থানটা নিয়ে নেবে। তারা শুধু ভাবছে তারা মরে যেতে পারে, তারা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু জীবনযাপন যেভাবে তারা করছে নিচের তলের মানুষগুলো ওভাবেই করবে। এই কথা বলে যেন বাবু বলেন কবিতা শেষ হয়েছে। আর একটা মাত্র কবিতা আমাদের শেষ করতে হবে, সেটা হচ্ছে অমিতাভ দাশগুপ্ত রচিত খোখো। আচ্ছা, এই যে খোখো কবিতাটা খোখো কবিতাটা প্রথম প্রকাশ হয়েছিল দেশ পত্রিকায়। অমিতাভ দাশগুপ্ত দেশ পত্রিকায় প্রথম তারিখ খোখো কবিতাটা প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে তার শ্রেষ্ঠ কবিতায় এটা স্থান পেয়েছে। আচ্ছা, খোখো কবিতাটা তার পরবর্তী শ্রেষ্ঠ কবিতায় স্থান পেয়েছে, কিন্তু প্রথম প্রকাশ হয়েছিল দেশ পত্রিকায়, এটা অবশ্যই মাথায় রাখবে। এবার খোখো কবিতা অর্থাৎ খোখো যে খেলাটার নাম, সেই খেলা সম্পর্কে অবশ্যই কিছু জেনে যাও। খোখো কবিতাও কিন্তু তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট। আর এই খোখো কবিতায় মোট 15 জন খেলোয়াড় থাকে, কিন্তু মাঠে নামে 12 জন খেলোয়াড়, আর 3 জন থাকে এক্সট্রা, মানে তারা সাইডে থাকে, প্রয়োজনে তাদের নেওয়া হয়। আচ্ছা, এই খেলা 1936 খ্রিস্টাব্দে দৃষ্টান্তমূলক খেলা হিসাবে গ্রহণ করা হয়েছিল ঠিকই, কিন্তু অলিম্পিকে আজও সেভাবে স্থান করে নিতে পারেনি। তবে দক্ষিণ এশিয়ার খেলার যে খেলাগুলো আছে তার মধ্যে খেলাটা স্থান পেয়েছে। আচ্ছা, এই কবিতার মধ্যে কবি এক আশাবাদী মেয়ের কথা বলেছেন, যে মেয়ে বনগা নামক কোনো প্রত্যন্ত গ্রামে থাকে। যখন এই কবিতাটা লেখা হয়েছে তখন এই যে উত্তর 24 পরগনার বনগ্রাম বা বনগা, এই গ্রামের নাম মানুষ খুব একটা জানতো না। বনগা কিন্তু এখন শহর বলতে গেলে, সেই শহরের ছায়া বা সেই উন্নতি তখন কিন্তু এই গ্রামে ছিল না, সেই সময়কার কবিতা। কাজে এরকম একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছে মেয়েটি, কিন্তু সেই গ্রামে বসে সে একজন মানে উন্নত খোখো খেলোয়াড় হিসাবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। কবি বলছেন, বনগা থেকে বার্লিনে যায় সাধ্যি থাকে রোখো। অর্থাৎ মেয়েটির যে স্বপ্ন, জার্মানির যে বার্লিন, যেখানে সমস্ত খেলাগুলো হয়, মানে খেলার বিশ্বের সমস্ত প্রতিযোগিতার ফাইনাল যেখানে সবসময় হয়, সেখানের কথা বলেছেন। কবি বলছেন সেই মেয়েটি বনগা থেকে বার্লিনে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিক স্তরের খেলা যেখানে হয় আর কি, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন। সাধ্যি থাকে রোখো, কেন কবি বলছেন সেটা পরে আসছেন কবি। শুধু বললেন যে এই মেয়েকে রোখা অসম্ভব। আমরা কখনো কখনো বলি না, মানে একটা প্রশ্ন রাখি, প্রশ্নের মধ্যেই উত্তর থাকে, তুমি এই বৃষ্টির মধ্যে তুমি কি করে যাবে, অর্থাৎ তুমি যেতে পারবেই না। অর্থাৎ সাধ্যি থাকে রোখো, তোমাদের সাধ্য থাকলে রোখো,
অ্যাকচুয়ালি তুমি রুখতে পারবে না, কারণ তার স্বপ্ন এত সাংঘাতিক। এরপর কবি বলছেন, মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5-এ পড়ে এখনো দাদা বেকার, তবুও খোখো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে এই দেশ শুদ্ধ আম জনতার বড়াই। আচ্ছা, এখানে কবি ওই যে খোখো খেলুড়ে মেয়ে, তার কোনো নাম কবিতায় নেই, সেই মেয়েটির একটা পরিবারের কথা বলেছেন, যে পরিবারে খোখো খেলুড়ে মেয়েটি আছে, তার দাদা আছে, তার একটি ছোট বোন আছে যে ক্লাস 5-এ পড়ে, আর আছে কে না বাবা মা। দাদা এখনো বেকার, সে কোনো চাকরি বাকরি পায়নি, বাবা চৌমাথাতে হকার, অর্থাৎ বনগার যে চৌমাথা সেই চৌমাথায় হকারি করে, আর তার মা এবং সে সকাল বিকেল কি করে না থোঙা তৈরি করে। এই হচ্ছে তাদের জীবন, এইভাবে তাদের জীবন কেটে যায়। কাজে তাদের জীবন যুদ্ধ যে কত সাংঘাতিক, তাদের দারিদ্র যে কত সাংঘাতিক, সেটা বোঝানোর জন্যই কবি এই কথা বলেছেন। অর্থাৎ কেউ যদি বলে যে আমরা খুব গরিব, আমার পক্ষে অত দূর যাওয়া সম্ভব নয়, এটা একেবারে ভুল কথা। তুমি যদি চাও, তোমার মনে যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে, তোমার যদি সঠিক পরিশ্রম থাকে, তাহলেই তুমি সেই জায়গায় যেতে পারবে। এটাই যেন কবি এখানে বলতে চাইলেন। তাকে নিয়ে দেশ শুদ্ধ আম জনতার বড়াই, ওই মেয়েকে নিয়ে একদিন সাধারণ মানুষ গর্ব করবে, এটাই যেন কবি বলতে চাইছেন। তারপরের স্ট্যান্ডে কবি কি বলছেন, হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, খেলতে খেলতে সাঝের কোলে গড়িয়ে আসে বেলা, ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নারী হুড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। এই অংশে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে। হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, আমরা জানি উত্তর ভারতে দড়ির ওপরে এক রকমের খেলা আছে, যে খেলা দড়ির ওপর দিয়ে হেঁটে যেতে হয় নানা রকম অঙ্গভঙ্গি করে বা লাঠি হাতে নিয়ে। এই খেলা কিন্তু জীবন মরণ সঙ্গী করে খেলতে হয়, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, একে শিয়ারামের খেলা বলা হয়। আবার আমরা জানি যে উত্তরবঙ্গের মানুষ যারা আছেন, শিয়ারাম বলতে তারা রাম সীতাকে বোঝান, এবং রাম সীতা হচ্ছে তাদের শ্রেষ্ঠ দেবতা, এবং এই শ্রেষ্ঠ দেবতা অর্থাৎ আমাদের যিনি ইষ্ট দেবতা, তিনি যা চাইবেন তাই হবেন। বলছেন যে হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, এই যে খোখো খেলাটা ঈশ্বরের দেওয়া একটা মানে খেলা, সাংঘাতিক লড়াই এটা। শিয়ারাম মানে রাম সীতার যে লড়াই, মানে যে জীবনের লড়াইয়ের কথা আমরা জানি, সেরকম যেন একটা জীবন যুদ্ধে খেলার মধ্যেও আছে। হাত ঝুমঝুম পা ঝুমঝুম, মেয়েটির হাত পা ঝিমঝিম করে, মানে একে তো পেটে খাদ্য নেই, সেই পুষ্টি নেই, তার উপর খেলেই চলেছে, তার যেন ক্লান্তি নেমে আসছে, অবসাদ নেমে আসছে, এটা বুঝিয়েছেন। খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা, সে খেলতে খেলতে দিন শেষ হয়ে সন্ধে হয়ে আসছে। এরপরে কি হচ্ছে না, ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নারী ভুড়ি। তোমরা জানো যে সেই সময় সন্ধেবেলায় ভাত করা হতো, তাড়াতাড়ি মানুষ খেয়ে ঘুমিয়ে পড়তো, কারণ এত কিছু তো ছিল না। এখন যেমন টিভি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ নানান কিছু বেরিয়ে গেছে, তখন এত কিছু ছিল না, মানুষের জীবনে এত আতিশয্য ছিল না। মানুষ ছিমছাম মাঠে কাজ করতো, সামান্য কিছু কাজকর্ম করতো, এই যে হকারি টকারি করতো করে দিনের পর রাতে ওই বাড়ি ফিরে, বিকেলের দিকে বাড়ি ফিরে সন্ধে খেয়ে ঘুমিয়ে পড়তো। কাজে সন্ধেবেলা গ্রামের সর্বত্র ভাত হচ্ছে, তার একটা গন্ধ বেরোচ্ছে, এবং প্রচন্ড খিদে যখন পেটে থাকে, তখন এই খাবারের গন্ধে নারী বুড়িগুলো যেন লাফিয়ে ওঠে। মেয়েটার ক্ষেত্রেও তাই হচ্ছিল। এরপর কবি বলছেন, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। এই যে আগের অংশগুলোয় কবি পরিবারের দুঃখ যন্ত্রণা দেখিয়েছেন, দারিদ্র্য দেখিয়েছেন। এরপরে কবি বলছেন তার লড়াইয়ের কথা, তার যে শারীরিক লড়াই তার কথা। তারপরে তিনি বনগা বার্লিনের কথা বলেছেন, অর্থাৎ গ্রামের যে অনুন্নত পরিবেশ তার কথা বলেছেন। বলছেন যে দারিদ্র, অশিক্ষা, গ্রামের অনুন্নত পরিবেশ, এই সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও মেয়েটি লড়ছে। উজান ভরা স্বপ্ন করে চুরি। উজান কাকে বলে? স্রোতের বিরুদ্ধে চলা। আমরা জানি নদী সর্বদা সমুদ্রের দিকে ধাবিত হয়, কিন্তু যখন জোয়ার আসে তখন কিন্তু কি হয়, সমুদ্রের জল নদীতে ঢুকতে থাকে, আর একই সঙ্গে নদী যাচ্ছে সমুদ্রের দিকে। এর ফলে কি হয়, মুখোমুখি একটা সংঘর্ষ হয়। সমুদ্রের ওই জলোচ্ছ্বাসের মধ্যে দিয়েও কিন্তু নদীর জল সাগরে মিশছে, থেমে যায় না নদী, শুকিয়ে যায় না নদী। এই মেয়েটির লড়াইটাও যেন তাই, তার যে প্রতিবন্ধকতা সেটা সাগরের জলোচ্ছ্বাসের মতো হুড় করে যেন তার জীবনকে গ্রাস করতে আসছে, তবুও কিন্তু মেয়েটি থেমে যায় না, তার স্বপ্ন থেমে যায় না। উজান ভরা স্বপ্ন করে চুরি। কেন চুরি? আসলে কবি বলছেন সেই সময়টায় দাঁড়িয়ে এই পরিবারের এই ধরনের মেয়েদের বোধহয় স্বপ্ন দেখতে নেই, সেই সমাজ যেন তাদের দেখতে দেয় না, সমাজ যেন বাধা দেয়, সেই সমাজের বাধার মধ্যে থেকে মেয়েটা যেন সেই স্বপ্নকে চুরি করে আনছে, এটাই যেন কবি বলতে চাইছেন। কবি বলেছেন বালিকা তবুও উজান ভরা স্বপ্ন চুরি করছে। অর্থাৎ ওই যে বললাম, তোমার পরিশ্রম দিয়ে
তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন দিয়ে সৎ কর্ম যদি করে যাও, তাহলে একদিন না একদিন তোমার সার্থকতা আসবেই আসবে, এটাই কবি এখানে বলেছেন। আবার কবি তার জীবনে ফিরে এসছেন। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোকো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন লিখে রাখো। অর্থাৎ কবি খেলার পাতায় মেয়েটির নাম তুলে ধরতে চাইছেন। কবি চাইছেন আধুনিক ভারতবর্ষ দেখতে, কবি চাইছেন অনুন্নত গ্রামগুলোর উন্নতিকে। কবি বলছেন এই মেয়েটির জীবন যদি তোমরা লিখে রাখো খেলার পাতায়, অথবা মেয়েটি জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি খেলার পাতায় একদিন আসে, তাহলে এই মেয়েটির মতো অন্যান্য মেয়েরাও কঠিন সংগ্রাম করতে শিখবে, তারাও স্বপ্ন দেখতে শিখবে, এবং সমস্ত মানুষ পৃথিবীতে যখন তার নাম ছড়িয়ে পড়বে, তখন বিভিন্ন সরকার বা বিভিন্ন উচ্চ জায়গাগুলো থেকে সে হয়তো সাহায্যও পাবে, হয়তো সাহায্যের হাতও তার দিকে বাড়িয়ে দেওয়া হবে। এটাই কবি এই কবিতার মধ্যে প্রার্থনা করেছেন। তাহলে তোমাদের সম্পূর্ণ সংকলিতা বইয়ের 10টা কবিতার কিন্তু একটা সম্পূর্ণ আলোচনা তোমাদের সামনে আমি রাখলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি কিভাবে কোন প্রস্তুতি নিয়ে তোমরা এক্সাম হলে যাবে তার একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।